ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, আজকের ভিডিওটা একটি নিরপেক্ষভাবে করা একটি ভিডিও এবং অনেকগুলো কথা যেগুলো অনেক দিন থেকেই বলবো বলে ভাবছিলাম, তো সেটা কিন্তু এখন বলে দেওয়া উচিত বলে মনে করছি। এই যে পরিস্থিতি বলতে সরকার বদলেছে এবং আজকে সোনারপুরে যে ঘটনা ঘটেছে এবং তার একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। তার কারণ, যে হারে এই যে 15টা বছর ধরে যে অনিয়ম বেনিয়ম স্বজন পোষণ টাকা দিয়ে চাকরি বিক্রি থেকে সিন্ডিকেট থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, তাতে করে অনেক গরিব ঘরের সন্তানাদি সন্তানরা তারা কিন্তু এই সিন্ডিকেটের শিকার। তারা তাদের ভিটে বাড়ি জমি জায়গা বন্ধক রেখে চাষের জমি বিক্রি করে দিয়ে এই প্রলোভনে পা দিয়ে স্কুলে তারা চলে গিয়ে হয়তো তারা মেধাযুক্ত, কিন্তু তবুও টাকা দিয়ে চাকরি পেয়েছে। তো সেই জায়গা থেকে এই ধরনের বহু আশেপাশে আপনি যেখানেই তাকান না কেন এই জিনিস আপনি পাবেন। এসএসসির ক্ষেত্রে হচ্ছে, সেখানে গোটা প্যানেল বাতিল হয়েছে। প্রাইমারি ক্ষেত্রে 32,000 একটা নন টেন অংশকে আলাদা করে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে। আমি তো বলবো এই 32,000 প্রাথমিক শিক্ষকদের পাশে প্রাইমারি সমস্ত শিক্ষকদের এসে দাঁড়ানো উচিত। না হলে যে ভয়ঙ্কর ক্ষতিটা হয়ে যাবে তাতে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সিস্টেম কোলাপস হয়ে পড়বে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পুরো ভেঙে যাবে। বরং 2009, আপনাদের তো এটাও মনে থাকবে, 2009-এ ওএমআর শিটে শূন্য পাওয়া ব্যক্তিকে কোর্ট চাকরি দিয়েছে তো, হ্যাঁ কিনা এটা তো বলতে পারবেন না। জাস্ট পার্টিসিপেশন করেছে, কোনো রকমের ফেল, সে পরীক্ষা নামমাত্র বসেছিল, ওএমআর শিটে শূন্য পেয়েছে, কোর্ট বলেছে মামলা করেছে, চাকরি নিয়ে নাও, আজকে স্কুলে গিয়ে পড়াচ্ছে তো। তাহলে এখানে তো যোগ্য প্রশ্ন তো আসছে না। তো সেই জায়গা থেকে একটা দেখুন, বঞ্চিতরা দাবি দেওয়া করছে, তারা সঠিক দাবিই করছে, মিটিয়ে নিক ঝামেলা, কত সংখ্যা কাটাচ্ছে, সবাই তো ধাপে ধাপে পরে রিক্রুটমেন্টে ঢুকে গেছে। তো সেই জায়গা থেকে একটা জায়গা আপনাদের ধরিয়ে দিচ্ছি, যে জায়গাটায় হয়তো বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আরও কয়েকজন বেশ তাবর একদম গোড়ায় কোপটা মারবেন বলে ঠিক হবে। এবং গতদিনে আর্গুমেন্ট অ্যাডমিশন হিয়ারিংয়ে এই জায়গাটা নিয়ে কথা বলা হচ্ছে। দুর্নীতি আলাদা বসে ছেড়ে দিন, বেনিয়মের এই জায়গাটায় যদি ঠোকা লাগে না, 2012 সালে 18,500, 2016 সালে 42,900, 949, আর 2020 সালে 16,500, উড়ে যাবে একদম, গোড়া থেকে উপড়ে যাবে। কেন? জায়গাটা বুঝুন ভালো করে। 8-5, যেটা আমরা ভীষণ গুরুত্ব দিয়ে বারবারই বলে এসেছি, দ্য সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার সেপারেট কাউন্সিল ওয়াইজ প্যানেলস অ্যাজ পার প্রসিডিওর বিলো। তো ওখানে দুটোভাবে সিলেকশন কমিশন করবে, দেখুন একদম পরিষ্কার। একটা ইয়ারমার্ক ভ্যাকেন্সি করবে, একটা নন ইয়ারমার্ক সাধারণ প্রার্থী, ইয়ারমার্ক প্যারা টিচার। তো 1 নম্বর বলেছে প্যানেল অফ অল সিলেক্টেড ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট নেমলি আনরিজার্ভ ক্যাটাগরি। তো এইগুলো সমস্তটাই কিন্তু এই এই সিলেকশনটা টোটালটা সিলেকশন কমিটি করবে, স্ক্রুটিনি তারা করবে, ডাকবে তারা সমস্ত কিছু করাবে। তো একটা যেখানে অলরেডি সেট আপ রয়েছে একটা সিলেকশন কমিটির, এবং সিবিআইয়ের কাছ থেকে জানতে হবে সিলেকশন কমিটি গঠনও হয়েছিল, কিন্তু তাদেরকে ঠুটো জগন্নাথ করে রাখা, তারা কিছু জানতেন না। তো এবার ধরুন স্ট্যাটুটারি রুল ব্রেক করে তো ওনার রিক্রুটমেন্ট টিকে থাকতে পারে না। যদি কোনো স্ট্যাটুটারি রুল ব্রেক করা হয়, যে আমার 9 পাতা রুল, পরবর্তী ক্ষেত্রে একদিনে 3-3টে সংশোধনী করা হয়েছিল, কিছুটা সিলেকশন কমিটিকে মডিফাই করা হয়, কিন্তু সিলেকশন কমিটি তখন কিন্তু ছিল অ্যাজ পার রুল। তো সেই কমিটিকে উজ্জ্ব রেখে বাইরের কেউ অবৈধভাবে যদি নিয়োগ করে দেয় গোটা অংশটা, তাহলে সেক্ষেত্রে তো সেই নিয়োগের কোনো মূল্য থাকে না। আর দীপঙ্কর দত্তও তো বসে আছেন, এই পয়েন্টটা শুনবেন আর এমন একখান মন্তব্য করবেন যেটাতে ওই দিনকেই শ্বাস প্রশ্বাস বেরিয়ে যাবে যারা এই সাথে যারা যুক্ত। সিরিয়াসলি বলছি। এবং এইটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সবাই বলে ঠিক করে রেখেছে, কাউন্টার কিন্তু সাজাতে হবে। যাক, এটা একটা বিষয় গেল যে সিলেকশন কমিটি, যে আমি একটু দেখিয়ে দিই সিলেকশন কমিটিতে অ্যাকচুয়ালি কারা কারা থাকার কথা। দেখুন, সিলেকশন কমিটি তো আর কেউ এবিসিডি ক্লার্ক, গ্রুপ ডি, হ্যাঁ ঝাড়ুদার, এদেরকে নিয়ে তো করা যাবে না। কিন্তু এস বাসুতে এরকম কোনো সিলেকশন কমিটি ছিল না। এস বাসু একটা কোম্পানি যাদের সাথে মানিক ভট্টাচার্য খুব ভালো পরিচিতি ছিল, তো তাদেরকে নর্মালি ভার্বালি একটা কথাবার্তা হয়। 2012 সালে একটা সিঙ্গেল টেন্ডার করেছিল, এবং সেটা ওপেন টেন্ডার নয়, এবং পরবর্তী ক্ষেত্রে পরে রিক্রুটমেন্ট আবার টেন্ডার করতে হতো, কিন্তু সেটা করেনি। জাস্ট ভার্বালি কমিউনিকেশনের মাধ্যমে তাদের বলো, ঠিক আছে ভাই, তোমরা যখন 2012 লোপাট করতে পেরেছো, তো তুমি এটাও করো। তো
তো 2016 সালে এটাকেও দিয়ে এরা করালে, এবং সিলেকশন, তাদের তো সিলেকশন কমিটি নেই। দেখুন একটা কমিটিতে রুলস কি বলছে, রুলস বলছে চেয়ারম্যান থাকবে, এক্স অফিসিও, দেন সেক্রেটারি থাকবে, দেন স্পেশাল অফিসার, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের থাকবে, যাতে SC ST অফিসটা ঠিকঠাক মেনটেন হয়, রিপ্রেজেন্টেটিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের লোকজন থাকবে, মানে ডিএম এর লোকজন থাকবে, দেন 7 মেম্বার অফ সিলেক্টেড বাই দ্য কাউন্সিল, অর্থাৎ ডিপিএসসির সদস্যরা থাকবে। এটাকে মডিফাই করে এটাকে বোর্ডের প্রেসিডেন্ট, বোর্ডের সেক্রেটারি এইভাবে নিয়ে নেওয়া হয়। কিন্তু সিলেকশন কমিটি একটা থাকে, সিলেকশন কমিটি তারাই গোটা কাজটাকে ত্বরান্বিত করবে, তারা প্রিপারেশন প্যানেল করবে, মানে প্যানেলটা তৈরি করবে তারা। তো সেই জায়গা থেকে 7 নম্বর ক্লজে অ্যাজ পার গেজে সিলেকশন কমিটি বলা হচ্ছে, যদি অ্যামেন্ডমেন্টে সামান্য মডিফিকেশন করা হয়, কিন্তু সিলেকশন কমিটির কাজটাকে কিন্তু চেঞ্জ করা হয় না, সিলেকশন কমিটি টোটাল প্রসিডিওরটা করবে। এই স্ট্যাটুটারি রুল কোনোভাবে ব্রেক করে অন্য কাউকে দেওয়া, এবং সে যদি সেই ডকুমেন্টটা মানে দেখিয়ে দিতে পারে সুপ্রিম কোর্টে যে না এই দেখুন এই সিলেকশন কমিটিকে ব্যতি রেখে কার্যত যে সংস্থা ওএমআর ইভ্যালুয়েশন করেছিল তাদেরকে তো এঙ্গেজ করা হয়েছিল ফর ওএমআর প্রিন্টিংয়ের দায়িত্ব, এবং সেটা কিশোর দত্তবাবু তৎকালীন যিনি এজি ছিলেন তিনি পরিষ্কার এসে বলছে অনলি ফর ট্যাবুলেশনের জন্য এস বাসু রায়কে এঙ্গেজ করা হয়েছিল। পরিষ্কারভাবে তিনি এসছেন যে হ্যাঁ এঙ্গেজ করা হয়েছিল অনলি ফর ট্যাবুলেশন, একদম রেকর্ডেড আছে সেই জায়গাটা, ট্যাবুলেশনের জন্য। কারণ তিনি জানেন যে তাকে দিয়ে তো নিশ্চয়ই প্যানেল প্রিপারেশনের প্রসঙ্গটা করা যাবে না। যদি এই বিষয়ে এস বাসুরাই রিপোর্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ওরা এই রিপোর্ট নিয়ে তো এত চেঁচামেচি হচ্ছিল রিপোর্ট দিতে দেবে না, বাট রিপোর্ট কিন্তু কোর্টের এখতিয়ারের মধ্যে চলে এসেছে, এবং সেই রিপোর্টে পরিষ্কার এস বাসুরা কোম্পানির একমাত্র জীবিত মালিক তিনি কি বলছেন জানেন, দেখুন এখানে পরিষ্কার 26 নম্বর পয়েন্টে তার দেওয়া রিপোর্টে বলছে, আই স্টেট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আস্কস এক্স বাসু রয় অ্যান্ড কোম্পানি টু প্রিপেয়ার দ্য ইনিশিয়াল এমপ্যানেল লিস্ট ফর ট্রেন্ড অ্যান্ড আনট্রেন্ড ক্যান্ডিডেট সেপারেটলি, কাস্ট ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জিজ্ঞাসা করছে এস বাসু রয় কোম্পানিকে যে আপনারা একটা এমপ্যানেল লিস্ট, ইনিশিয়াল একটা এমপ্যানেল লিস্ট আপনারা তৈরি করে দিন। দেন পরের লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট দ্য সেইড লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড, অর্থাৎ সেই লিস্ট তৈরি করা হয় বাই দ্য কোম্পানি, অর্থাৎ এই এস বাসু কোম্পানিকে দিয়ে, অ্যান্ড ডেলিভার টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অন ডেটস ইন্ডিকেট বিলো, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদে এই জিনিস পাঠিয়েও দেওয়া হয়। কবে? ট্রেন ক্যান্ডিডেট অল মিডিয়াম 1/2/2017, সেক্ষেত্রে 11,045 জন ক্যান্ডিডেট ট্রেন, আনট্রেন ক্যান্ডিডেট আদার দেন বাংলা মিডিয়াম অন 3/2/2017 2510 জন, আনট্রেন ক্যান্ডিডেট বাংলা মিডিয়াম 9/2/2017 26,830, টোটাল এই মুহূর্তে দাঁড়ায় 40,385, আরও পরবর্তী ধাপে ধাপে করা হয়। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে বিষয়টার জন্য বোঝাচ্ছি মানে বোঝানোর চেষ্টা করছি যে কেন একত্রিত হতে হবে সব শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের, তার কারণ হচ্ছে যারা মনে করছে শুধু 32,000, শুধু মানে নন টেনের এই অংশটুকু, শুধু এদেরকে দেখা হবে না, কারণ কোথায় কোপটা পড়ছে বুঝতে হবে। গোটা গাছটা একটাই গাছ, তার নানা শাখা পোশাখা, সরকার একটাই টিএমসি সরকার, তারা নানান শাখা পোশাখায় বিভিন্ন সময় নিয়োগ করে গেছে। আর এই সরকার আসার পর 2012 নিয়োগ সেম কোম্পানি, 2016 নিয়োগ সেম কোম্পানি, 2020 নিয়োগ সেম কোম্পানি। এখন বিষয়টা হচ্ছে স্ট্যাটুটারি রুলে যদি বলা থাকে সিলেকশন কমিটির কথা, ইভেন এর 2012 সালের রুলেও সে একই কথা বলা ছিল। তো সেই সিলেকশন কমিটিটাই যদি না রেখে একটা আউটসাইডার এজেন্সিকে দিয়ে এঙ্গেজ করে অবৈধভাবে করা হয়, তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। 32,000 ধরুন সাপোজ এই কথাটা স্টাবলিশ হয়ে গেল যে এজেন্সি অবৈধ, আপনি কি করবেন 2012 নিয়োগ নিয়ে? সিবিআই রিপোর্টে রয়েছে 2012 নিয়োগ এই কোম্পানি করেছে, এই কোম্পানি রিপোর্টে রয়েছে আমরা নিয়োগ করেছি 2012 সালে। 2016 সালে 42,000 গোটা ট্রেন অংশটা আমরা করেছি, 16,500 এই কোম্পানি করেছে। তাহলে কোথায় যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে পরিষ্কার যেটা বক্তব্য যে এই যে এস বাসু অ্যান্ড রয় কোম্পানি, এই জায়গাটা উৎখাত করার মতন জায়গা কিন্তু আছে। যারা ভাবছেন ডিভিশন বেঞ্চে ওইভাবে হয়ে গেছে মেটেনি, কিচ্ছুটি মেটেনি। ডিভিশন বেঞ্চের রায়ে ত্রুটি আছে বলেই সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে, ত্রুটি রয়েছে বলেই তো করেছে। ডিভিশন বেঞ্চের রায় এখন আর সেই জায়গায় নেই, এখন দেখাবে সিঙ্গেল বেঞ্চের রায়। ডিভিশন বেঞ্চ তো কেটেছে, ধরুন সাপোজ কথার কথা বলছি, সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে পর্যালোচনা হয়েছে, এবার ডিভিশন বেঞ্চের রায় ত্রুটি আছে বলে এবার সিঙ্গেল বেঞ্চের রায় তো তার উপর চলে গেল হিসাব মতো না যদি দেখতে হয়। তো সেই জায়গা থেকে ডিভিশন বেঞ্চে এখন ওই সুপ্রিম কোর্টে কিন্তু এখন সিঙ্গেল বেঞ্চের রায়টাকে খুঁটিয়ে দেখা হবে, এবং এমআরসি ক্যান্ডিডেট নাম্বার পায়নি এসসি এসটি ওবিসিকে দেখা, সে তো আলাদা ইস্যু। বাট যেখান থেকে উপড়ে ফেলার একটা চেষ্টা চালানো হবে সেটা যদি প্রতিরোধ না করা যায়,
তাহলে কিন্তু শুধু 32,000 নয়, শুধু 42,949 নয়, শুধু 16,500 নয়, 2012 18,500 নয়, টোটাল 77,949 20 পাও জলে চলে যাবে। কিচ্ছুটি করতে হবে, কারণ হাইকোর্টে বসে আছে কিছু আইনজীবী, তারা তাদের কাজই হচ্ছে এই কাজ করা। তারা এগিয়ে আছে, মুখিয়ে আছে যে কী করে বাতিল করবে, কী করে নিজেদের ফুটেজ খাবে। তো সেই জায়গা থেকে পরিষ্কার যেটা বক্তব্য, অন্যায় তো কোর্টেও তো ওএমআরসিটা শূন্য পেয়ে চাকরি পেয়েছে, কোর্ট তো দিয়েছে তাদেরকে চাকরি অর্ডার, তাহলে এক্ষেত্রে কেন নয়। যাক, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। সঙ্গে থাকুন টিআরএসি চ্যানেলের, আর এই ডেপুটেশনগুলোর সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।